কূটনীতিকদের পরিবারকে সেই সমস্ত দেশে রাখা হয় না, যে সমস্ত দেশে কূটনীতিকদের যে সমস্ত দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অথবা ধরেন একটা যুদ্ধাবস্থা চলছে, সেই অবস্থায় সাধারণত কূটনীতিকরাও কাজ করতে হলেও তাদের পরিবারদেরকে ওখানে রাখা হয় না। ভারতের জন্য বোধহয় নন ফ্যামিলি পোস্টিং অর্থাৎ কূটনীতিকরা পরিবার রাখতে পারেন না। পাকিস্তানে, বোধহয় সুদানে আর কোন আফগানিস্তান হতে পারে। আমি কোথায় জানি শুনছিলাম। সুতরাং তার সাথে তারা বাংলাদেশকে যোগ করেছে। বাংলাদেশকে যোগ করাটা আমি মনে করি যে এটা কিন্তু আমাদের এখানে আইন শৃঙ্খলা অবস্থা এত খারাপ না, আমাদের এখানে কোনো যুদ্ধাবস্থা চলছে না যে যার জন্য কূটনীতিকদের পরিবারকে সরাতে হবে। আমি আপনাদেরকে একটা কথা একটু মনে করিয়ে দেই। প্রথম কথা যে কূটনীতিকদের পরিবারের কারো উপরে কোনো নিরাপত্তা হুমকি হয়েছে বলে আমরা কিন্তু কেউ কখনো শুনি নাই। আমরা কখনো জানি না। এই ধরনের কোনো অভিযোগ আ ভারতীয় দূতাবাস কিন্তু কখনো করে নাই। সুতরাং এ ধরনের অভিযোগ ছাড়া আ হঠাৎ করে নিজেদেরকে সরিয়ে ফেলা, সেটা কেন হলো সেটা মনে হচ্ছে না যে বাংলাদেশে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে বা কোনো নির্দিষ্ট কারণে তারা তাদের পরিবারকে সরিয়েছে বলে মনে করি না। আ আরেকটা জিনিস এখানে বলার দরকার আছে যে আপনার জানা আছে যে বেশ কিছু বছর আগে আ একটা হয়েছিল যে ভারতে যত দেশ থেকে আপনার রেমিটেন্স যায় তার মধ্যে বোধহয় ৩ নম্বর বা ৪ নম্বর ছিল বাংলাদেশ, যেখান থেকে $৫ বিলিয়ন রেমিটেন্স যেত ভারত থেকে। বাংলাদেশ থেকে ভারতে। তাহলে এখন এটা তো আপনার মনে আছে নিশ্চয়ই। এই যে $৪ থেকে $৫ বিলিয়ন যেত, এইটা কতজন ভারতীয় বাংলাদেশে থাকতো? যে যারা এই ৪ থেকে ৫ বিলিয়ন পাঠাতো? এখন ওই সব ওরা যারা ছিলেন, নিশ্চয়ই একটা সংখ্যা ছিল। সেই সংখ্যাটা ছিল, তারা কোথায়? তারা কি এখনো বাংলাদেশে আছেন নাকি চলে গেছেন? সেটা কিন্তু আমরা জানি না। আপনার মনে আছে যে আসিফ নজরুল সাহেব একবার বলল ২৬ লক্ষ মানুষ আছে, এখানে ভারতীয় আছে। তারপরে উনি আর কিন্তু এটার কোনো হিসাব নিকাশ আর হলো না। আমাদের এখানে এটার কোনো হিসাব নিকাশ, ঠিক আছে ২৬ লাখ নাই কি ৩ লক্ষ আছে? ৩ লক্ষ নাই কি ১ লক্ষ আছে? নাকি ৫০,০০০ আছে? কতজন আছে যারা $৪ বিলিয়ন আপনার ভারতে টাকা পাঠাচ্ছে? এটা আমাদের জানা কিন্তু এখনো হলো না। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে অনেক ভারতীয় হয়তোবা আছে, যারা এখনো টাকা পাঠাচ্ছে। এখন কত রেমিটেন্স পাঠাচ্ছে সেটাও আমরা জানি না। এই আপনার ৫ই আগস্টের পরে। কিন্তু যারা ভারতীয়রা আছে তাদের কোনো অ্যাকাউন্টিং হয় নাই। তাদের কোনো হিসাব নিকাশ করা হয় নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে হিসাব নিকাশ ছাড়াই বলছি যে যদি এখানে ভারতীয়রা থাকে, তাহলে ভারতীয়রা থাকতে পারছে, তাহলে ভারতীয় কূটনীতিকদের পরিবারের কি সমস্যা হচ্ছে? এটা তো তাহলে তো ভারতের বলে দেওয়া উচিত যে আমাদের কোনো ভারতীয় যাতে বাংলাদেশে না যায়। তাহলে সেটার সাথে একটা মিল হয়, সামঞ্জস্য হয়, সাযুজ্য হয় যে হ্যাঁ, এখানে অবস্থা খারাপ ভারতীয়দের জন্য, সেজন্য আমরা সবাইকে বলছি যে কেউ যেও না। সেখানে কূটনীতিকদের পরিবারও থাকছে না। কিন্তু তা কিন্তু হচ্ছে না। অর্থাৎ যারা ব্যবসা করছে বা যারা করছে, কাজ করছে, তারা কিন্তু রয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। তো তাহলে আসলে এটা করলো কেন? আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে কয়েকদিন আগে দিল্লিতে একটা প্রথমবারের মতো আওয়ামী লীগ বোধহয় একটা সংবাদ সম্মেলন করেছে। যেখানে হাসান মাহমুদ সাহেব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জি। ১৭ জানুয়ারি। কত জানুয়ারি? ১৭ জানুয়ারি। ১৭ জানুয়ারি। তো এই যে যেটা হলো এবং নওফেল সাহেব উনারা ওখান থেকে করেছেন এবং উনারা বলেছেন সেখানে যে যদি বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় তাহলে এটা অস্থিতিশীল অবস্থা হয়ে যাবে। বলেছে তো? অস্থিতিশীল করে দেওয়া হবে। অর্থাৎ তারা তো ইতিমধ্যেই হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করা যাবে না। সুতরাং আমার মনে হয় যে তাহলে এই যে আওয়ামী লীগ যে হুমকিটা দিচ্ছে এটা ভারতের ডিপ স্টেটের সাথে আপনার সমন্বয় না করে এটা দেয় নাই। সুতরাং সমন্বয় করে যখন এটা দিচ্ছে তার মানে হচ্ছে যে ভারত এখানে যদি ভারতের অবগতিতে, ভারতের অবগত অবস্থায় ভারতের কোনো সাহায্য থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমরা জানি না। কিন্তু তাদের অবগতি নিয়ে যদি এখানে একটা অস্থিতিশীল ঘটনা ঘটতে যায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ডিপ স্টেটকে বলতেই পারে যে তোমরা যখন এখানে একটা অস্থিতিশীল অবস্থা ঘটতে যাচ্ছে তখন আমাদের পরিবার ওখানে থাকবে কেন? তখন হয়তো তারা বলছে যে ঠিক আছে তোমার পরিবারকেও আপাতত নিয়ে আসো। অর্থাৎ সাময়িকভাবে পরিবারকে নিয়ে আসা হচ্ছে বা কিছু একটা সাময়িকভাবে বা যেভাবেই হোক, কারণ স্থায়ীভাবে নেওয়া হচ্ছে এটা বলা হয় নাই। সুতরাং
আমি মনে করি যে সংবাদ সম্মেলন হলো যে অস্থিতিশীল অবস্থা হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে, সেটার কারণেই কূটনীতিকদের পরিবারদেরকে আপনার ডেকে ভারতে সরিয়ে ফিরিয়ে নেওয়া নিয়ে হচ্ছে। যাওয়া। সরিয়ে নেওয়া হচ্ছে। তো জি। সেখানে তাহলে এটার সাথে এটা সম্পর্কিত যে কোনো কিছু হতে পারে বা ঘটাতে পারে। ভারত কি কোনো কিছু ঘটাতে এটা পারে? এটা একদম ক্লিয়ার। এটা একদম পরিষ্কার যে এটা হবেই। আমি তো বলব যে ওইটা এটা আওয়ামী লীগের হবেই। সাথে ভারত কি এটার সাথে সংশ্লিষ্ট থাকবে কিনা? মানে আওয়ামী লীগের সাথে তো অবশ্যই ভারতের একটা সম্পর্ক। খুবই আমি বলব যে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ইট ইস লাইক দে আর জয়েন্ট এট দ্য হিপ। এটা সিয়ামিজ টুইন এর মতো। তাদেরকে কোনো মতেই আলাদা করা যাবে না। সুতরাং তারা সবসময় একসাথে থাকবে এবং আমি সেই হিসেবে মনে করি যে আম ভারতের আপনার ডিরেকশন ছাড়া, ভারতের ডিপ স্টেটের ডিরেকশন ছাড়া, ভারতের ডিপ স্টেটের সাহায্য ছাড়া আওয়ামী লীগ এখনো কিছু করতে পারত না। আওয়ামী লীগ বাংলাদেশের বাইরে থেকে কি করবে বাংলাদেশে? সেটা তো কিছু করতে পারবে বলে মনে হয় না। সুতরাং তারা যেটাই করবে তার মধ্যে আমি মনে করি ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরাট আপনার সাহায্য বা সহযোগিতা থাকতে হবে। না হলে এটা করা সম্ভব বলে আমি মনে করি না। হুম। তো আমরা জানি যে আগামীকালকেও শেখ হাসিনার একটা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। যদিও ভিডিও বার্তা এখন শুনতেছি ভিডিও বার্তা না, ভিডিও বার্তা দেওয়ার কথা ছিল কিন্তু অডিও বার্তাও উনি দিবেন। তো সেখানে আ সে এটা ভাবে যেমন চলতেছে তেমনি আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার যুগের সমাপ্তি কিনা এরকম একটা প্রশ্ন করেছেন সাংবাদিক। যেহেতু তিনি বলেছেন যে আ শেখ হাসিনার ৭৮ বছর বয়স হয়েছে, উনি এখন আ মানে নিতে চান, অবসর নিতে চান। তো এটি কি আদৌ সম্ভব কিনা? উনি অবশ্য ভেঙে বলেন নাই কোন কিছু। পুরা সাক্ষাৎকারে অনেক বড় একটা সাক্ষাৎকার কিন্তু ভেঙে বলেননি যে আসলে কি আমা করতে চান। আমি মনে করি যে শেখ মুজিবুর রহমান সাহেব যখন আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নেন ৬০ এর দশকের ১ম দিকে ৬৩-৬৪ র দিকে আতাউর রহমান খান সাহেবকে সরিয়ে দিয়ে। তারপর থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের যে পূর্ণ কর্তৃত্ব আওয়ামী লীগের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপরে উনার কিন্তু ডেজিগনেটেড সাকসেসর উত্তরাধিকারী ছিলেন অন্য তাজউদ্দিন ছিলেন না, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন না, ছিলেন কিন্তু উনার ভাগ্নে ফজলুল হক মনি। হুম, তারপরে ৭৫-এ উনাদের মৃত্যুর পরে শেষমেশ আবার এসলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা এখন পর্যন্ত উনাদের প্রেসিডেন্ট। এই ব্যাপারে কোনো ধরনের আপনার দ্বিমত কিন্তু আওয়ামী লীগের কেউ কিন্তু কখনোই প্রকাশ করতে পারবে না।